আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা দেশের যে যে প্রান্তেই আছো, শুকরিয়া, আল্লাহর অশেষ মেহেরবানি তোমরা ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব, এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় 2.1 ছোট ফাংশন। আমরা দেখতে পাচ্ছি ছোট ফাংশনের পর্ব 1-এ কি থাকছে, সেট তত্ত্ব। সেট তত্ত্বটা কি আসলে? সেটের যে যত ফাংশন আছে, যে সেটের যে যত সম্পর্ক আছে, সেটের যে যত কাজ আছে, সেগুলো নিয়ে আলোচনার পালা আজকে। তো সেটকে যদি আমরা না চিনি, সেট যে কোনো হতে পারে। তোমরা অনেকেই ডিনার সেট কিনে থাকো, তোমার বাবা মায়েরা দেখা যায় তোমাদের পিতামাতারা ডিনার সেটের কথা বলছে। তারপরে চামচের সেট হতে পারে, এক সেট বই হতে পারে। তো যাই হোক, সেটের সাথে যারা আগে থেকে যারা পরিচিত হওয়া তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা একেবারেই জানো না, সেট মানে হচ্ছে কোনো কিছুর একটি সমন্বয়। তো এখন কথা হচ্ছে যে আমার এই সেট এর যে পদ্ধতি সেটা হচ্ছে দুইটি। একটা হচ্ছে, যদি আমরা পদ্ধতির দিকে চিন্তা করি, দুইটা পদ্ধতিতে যাবে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন এই কথার মধ্যে রহস্যটা কি দেখো। তালিকা মানে হচ্ছে কি, কোনো কিছুর একটা, যেমন বই আছে, এটাকে তুমি সাজিয়ে রাখলা, এটা তালিকা পদ্ধতি হবে। যেমন ধরো এরকম হতে পারে A, 2, B, C, এরকম হতে পারে। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আকারে যে কোনো মান দিয়ে এটাও একটা সেট হতে পারে তালিকা পদ্ধতির। আবার কি হতে পারে, 1, 2, 3, 4। আবার কি হতে পারে, 1, 2, ... এরকমও হতে পারে। আবার কি হতে পারে, B, C, D, Z। অর্থাৎ যে কোনো মান দিয়েই আবার হতে পারে কি, যে কোনো নাম, ঢাকা, দিনাজপুর, ওকে, এরকমও হতে পারে। দিনাজপুর আমার হোম টাউন, তো যাই হোক এজন্য দিনাজপুর লিখেছি, আর ভিডিওটি করছি ঢাকা থেকে। তো এখন দেখো, তালিকা পদ্ধতি যে কোনো রকমের যে নির্দিষ্ট করে মানগুলো জানা যাচ্ছে, সেই মানগুলোকে দেখা যাচ্ছে, সেইগুলোই হবে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটাতে সবগুলো মান দেখা যাবে না, কিন্তু উপলব্ধি করা সম্ভব। কীরকম? যদি আমরা বলি x belongs to r such that, আর এখানে আমরা রিয়েল নাম্বার হিসেবে ধরে নিতে পারি, সেটা কি হবে, x ধরো মৌলিক সংখ্যা, তাই না? হতে পারে মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যাগুলো কত দূর পর্যন্ত হতে পারে, সেটা এরকম হতে পারে যে 2 এর থেকে বড়, আর ধরো 13 এর থেকে ছোট। এইরকম ধরনের যদি থাকে, অর্থাৎ নির্দিষ্ট করে সংখ্যাগুলো দেখো এখানে বলা যাচ্ছে, বাট এখানে কিন্তু একটু ধারণা থেকে গেল যে 2 এর থেকে বড় হইতে হবে, আবার 13 থেকে ছোট হইতে হবে। এইরকম শুধু নির্দিষ্ট করে আর অনির্দিষ্ট ব্যাপার না, ব্যাপার হচ্ছে গোপন কিছু থাকবে, সেটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। এবং এরকম একটা চিহ্ন থাকবে, এটার নাম হচ্ছে বিলংস টু, এটা সাজ দ্যাট। তো এই হচ্ছে আমাদের দুইটা পদ্ধতি। এখন আমরা যদি চিন্তা করি, সেটের যে পরিচিতি লাভ করব আমরা এতক্ষণ পদ্ধতি আলোচনা করেছি, এখন আলোচনা করব যে এটার নাম কি। সেটের ভাষায় এটাকে বলা হয় সাজ দ্যাট। হতে পারে কি কথাটা, যেন, ওকে, যেটাকে আমরা কি বলে থাকি, ক্লোন বলে থাকি। তারপরে এইটা দেখো, এটা কিন্তু অনেকে লেখে কি এরকম ই দিয়ে এটা করে দেয়,
এটা কিন্তু হবে না, আসলে এটাকে একটু বেঁকে দিয়ে এটা সোজা। হ্যাঁ, এটার নাম হচ্ছে বিলংস টু। ইংরেজিতে যদি তোমরা পড়ো বিলংস টু, অথবা এটাকে বলতে পারো এলিমেন্ট, অথবা এটাকে বলতে পারো সেটের উপাদান। তার মানে সেটের উপাদানগুলোকে নির্দেশ করবে। এলিমেন্ট মানে কি? এলিমেন্টের বাংলা কি? উপাদান। তাহলে আমরা বলতে পারি এটা উপাদান। আবার বিলংস টু বলতে পারো। এটা দ্বারা কি বোঝায়? দেখো, এক্স বিলংস টু আর মানে বোঝাচ্ছে এক্স এর যে মানগুলো আর থেকে নিতে হবে। আর কি? রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আবার যদি এরকম থাকে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, হ্যাঁ এটাও হতে পারে। এখন মৌলিক সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যাগুলো আছে, স্বাভাবিক সংখ্যাও আছে, তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো থেকে আমরা নিব। আবার এরকম হতে পারে এক্স বিলংস টু জেড। জেড মানে বোঝাবে পূর্ণ সংখ্যার সেট। তাহলে যখন যে অক্ষরটি দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে এই এক্স এর মানটা নির্ভর করবে, সেই মানগুলাই হচ্ছে তোমার উপাদান বা বিলংস টু। আমরা এই চিহ্নটাকে কি বলবো? যদি আমরা হাতে লিখি, কারণ আমরা তো কম্পিউটারে লিখি সেটা আরেকটা, এটা এমনিতেই ইউ বড় হাতের দিলে চলে আসবে, এটা অ্যাকচুয়ালি বড় হাতের ইউ। এই ইউটার নাম হচ্ছে সার্বিক সেট। বাংলায় যদি আমরা বলি সার্বিক সেট, সেই সার্বিক সেট কি বলা হবে? ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। এখন এটার মতোই দেখতে, এটা দেখো, এটা কিন্তু একটু পার্থক্য আছে, তাই না? অর্থাৎ এই দুইটা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং এটা একটু চওড়া। তো যাই হোক, এটা সমস্যা না, যদি কেউ এরকম করে দেয় তবুও হবে। কিন্তু এই মাথায় কোনো দাগ দেওয়া যাবে না, কিন্তু আবার এরকমও করা যাবে না। অনেকে এরকম করে লেখে, এটা কিন্তু করা যাবে না। এটার নাম হবে কি? এটার নাম হবে ইউনিয়ন। তো ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট হবে, সংযোগ সেট। এখন দেখো, সংযোগ সেটের মধ্যে তোমাদের কাজ করতে হবে কমন এবং আনকমন। কমন মানে কি? সাধারণ। কমন আর আনকমন গুলো সবে নিতে হবে। হ্যাঁ, তোমরা ইতোমধ্যে যারা 8 পার করে এসেছো তারা অবশ্যই জানো, যে যারা 9-এ পড়ো 10-এ পড়ো তারা সবাই জানো, তারপর আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। কমন এবং আনকমন সব সেটগুলোই নিবে তোমরা, এটাকে বলা হচ্ছে ইউনিয়ন সেট। আর যখন এটা উল্টে যাবে তখন এটা হবে ইন্টারসেকশন সেট। তার মানে হচ্ছে সেট সেট, এটাকে আমরা কি বলবো? সেট সেট। এটার বেলায় শুধু কমন মানগুলো তোমরা নিবে। ওকে, কমন মানগুলো নিতে হবে। আচ্ছা, আর কমন আনকমন সবগুলোই নিতে হয়। এখন কথা হচ্ছে যে এটা আমরা আরেকটা সহজ কিভাবে মনে রাখি, দেখো খেয়াল করো। এটা যদি আমরা বলি কাপ, আর এটা যদি আমরা বলি ক্যাপ, খেয়াল করে দেখো, ক্যাপ মানে কি? টুপি, তাই না? তো আমরা মাথায় যখন ক্যাপ দেই, মাথার থেকে বড় যদি ক্যাপটা হয় কিংবা ছোট হয়, তুমি কি দোকান থেকে কিনবে? অবশ্যই কিনবে না। কারণ হচ্ছে মাথার থেকে বড় হলেও সেটা খারাপ দেখা যাবে, আর ছোট হলে তো মাথায় হবেই না। সেটাকে আমরা, তার মানে কি, মিল থাকতে হবে, দুইটার মধ্যে একটা মিল থাকবে, কমন থাকবে, সেটা আমরা বলবো ক্যাপ। আর ক্যাপের সাধারণত নিচের দিকেই খোলা থাকে। তাহলে নিচের দুইটা প্রান্ত দেখো, এখানে কোনো কিছুই নেই, নিচের দিকে খোলা। আর কাপ যদি চিন্তা করি, এক কাপ চা বানালে তুমি সেখানে চিনি দিলে না, আচ্ছা খাওয়া গেল, কিন্তু পাতি দিলে না, চা কি হবে? না। তার মানে কি, এটাতে আমরা বলতে পারি কমন এবং আনকমন দুইটা মানই আমরা নিব। তার মানে এভাবেও আমরা মনে রাখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা,
এরপর অপশনে যদি চিন্তা করি আমরা, সেট দুই প্রকার, একটা হচ্ছে সসীম সেট আর অসীম সেট। সেটকে আমরা বলবো দুই প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। আচ্ছা, খেয়াল করে দেখো, সসীম মানে কি? শেষ হয়ে যাবে। অসীম হচ্ছে কোনো শেষ হবে না, তার মানে কত দূর আছে আমরা জানি না। যদি এরকম বলি x belongs to n such that x বিজোড় সংখ্যা ধরে নিলাম আমরা, বিজোড় সংখ্যা, এবং সেটা কি, যে এমন একটা মান হবে যেটা 5 এর থেকে বড়। এখন বলো তো 5 এর থেকে বড় যত বিজোড় সংখ্যা, এর কি তুমি কোনো শেষ করতে পারবে? না। তাহলে আমরা সেটা বলবো অসীম, আর যেটা শেষ করে বলা যাবে সেটা হবে সসীম। যেমন যদি এখানে আমরা একই রকম ধরো এটা লিখলাম x, যা আছে সব একই লিখলাম, এবং x এর মানটা হবে ধরো 250 থেকে ছোট, তাহলে দেখো এটা অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে তাহলে তুমি এর সীমা পর্যন্ত যদি জানো তাহলে সেটা হবে সসীম। আশা করি ক্লিয়ার। এবার আসো উপসেট। উপসেট দেখো, এই উপসেটকে সূচিত করা হয় ঠিক এরকম সোয়ানো, হ্যাঁ, এরকম সোয়ানো দিয়ে তোমরা একটা ইউ এর মতো বা ইউনিয়নের মতো সোয়াই দিবা, এইদিকে মুখ করে দিবা, এদিকে দেওয়ার দরকার নেই, এদিকে দিয়ে নিচে একটা ইকুয়াল। তার মানে কি বোঝাচ্ছে? যদি আমরা উপসেট চিন্তা করি, এটা কিন্তু উপসেট চিহ্ন, হ্যাঁ। আর যখন প্রকৃত উপসেট বলবো আমরা, এটার আবার দুইটা ভাগ আছে, প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট যখন হবে তখন কিন্তু শুধু এটা দিবা, কারণ তখন ইকুয়াল নাও হতে পারে। প্রকৃত উপসেট হচ্ছে সেই সেট যে সেটের উপাদান সংখ্যা সব সার্বিক সেটের মধ্যে আছে, কিন্তু তো আমি একটু এক্সাম্পল হিসাবে যদি দেখি আমরা, দেখো 20 মানে হচ্ছে এক্সাম্পল। তো এখন উপসেট আমরা কিভাবে লিখবো? যেমন ধরো বি, যদি আমরা এই চিহ্নটা দিয়ে এ লিখি, তাহলে এখানে বোঝাচ্ছে বি সেটটা এ সেটের উপসেট, বি সেটটা এ সেটের উপসেট। এ সেটটা কিন্তু বি সেটের উপসেট নয়, সেটা বাধ্য নয়। যেটা প্রথমে লিখবে সেটাই হবে এই সেটটার উপসেট। আমরা কিন্তু অনেকে এটা ভুল করি। এবার আসো প্রকৃত। যদি বি সেট এখানে লিখি আর এ সেট লিখি, তাহলে বি সেটটা হবে এ সেটের প্রকৃত উপসেট। তাহলে এখানে ইকুয়াল দেওয়া মানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে বি সেটের সকল উপাদান এ সেটে মিলে যেতে পারে, আবার এটা কমও হতে পারে। তার মানে এটা যদি না থাকে, একটু খেয়াল করে দেখো তো, এটা যদি না থাকে তাহলে এটা কি সমান না? তাহলে তখন এই যে এই চিহ্নগুলো থাকলে, আমরা নিচে এক্সট্রা ভাবে একটা দাগ থাকলে বুঝে নিব যে ওটা ওটার সমানও হতে পারে। তাহলে এ আর বি সমান হতে পারে অথবা নাও হতে পারে। এই ধরনের যখন থাকবে তখন আমরা এই প্রথমে যেটা আছে সেটাকে তার উপসেট বলবো। তাহলে আমরা যদি উপসেট নিয়ে চিন্তা করি এক্সাম্পল হিসাবে, যেমন আমরা এ সেটকে লিখলাম এ বি টু ধরো। এখন এ বি টু এর মধ্যে যদি আমরা উপসেট বের করতে চাই তাহলে উপসেটগুলো কিভাবে লিখবো? অর্থাৎ এ সেটের উপসেট কি হবে? প্রথমে এটা পুরোটাই লিখবে, তারপরে আবার দুইটা করে লিখবে, মানে ওর থেকে কমে যাবে, তারপর এর সাথে 2 হবে, তাহলে এরপরে বি এর সাথে 2 হবে। তারপরেও কিন্তু একটা একটা করে নেওয়া যাবে, অর্থাৎ এ বি 2, দেন কিন্তু আরো একটা কাজ থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট, এবং এইখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ একটা আগের উপসেটের জন্য, পরেরটা এই ওভারঅল সেটের জন্য। তাহলে এটা হবে উপসেট। তো খেয়াল করে দেখো তো এই সেটটার সাথে মিলে গেছে কিনা। হ্যাঁ, অবশ্যই মিলে গেছে।
যদি মিলে যায় তাহলে আমরা উপসেট অর ইকুয়াল বলতে পারবো। এই জায়গায় উপসেট মানে হচ্ছে এই সেটের সাথে ওই সেটের যে সেটটা আমরা উপসেট হিসাবে ধরে নিচ্ছি সেই সেটটা মিলেও যেতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো উপসেট। ওকে, এখন কথা হচ্ছে যদি আমাদের প্রকৃত উপসেট বলি তাহলে যেটা মিলে যাচ্ছে, কারণ আমাদের চিহ্নটা কি ছিল, এরকম থাকলে উপসেট আর ইকুয়াল, প্রকৃত উপসেট আর ইকুয়াল, তার মানে ইকুয়াল মানে সমান হইতে পারে। আর যখন এই চিহ্নটা শুধু থাকবে তখন তো সমান নয়, তার মানে এই অংশটা বাদ যাবে। তাহলে বাদ গেলে দেখো তো ওর থেকে কম কিনা, সব মান ওর মধ্যে থাকবে কিন্তু ওই ইকুয়ালে যেটা আসবে সেই মানটা কিন্তু হবে না। তাহলে আমরা এখানে কি শিখলাম, এই ফাঁকা সেটটা দেখো উভয়েরই পাওয়া যাচ্ছে, তার মানে প্রকৃত উপসেটেও পাওয়া যাচ্ছে, দেন শুধু উপসেটেও পাওয়া যাচ্ছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি ওরি বা ফাই বা ফাঁকা সেট অবশ্যই সবগুলো সেটেরই উপসেট। আমাদের প্রিয় শিক্ষার্থীরা কিছু কিছু ভুল করে, দেখো যখন বলল যে এ এর মান ধরো এ বি টু সি, সাপোজ কয়টা মান, 4টা, তাহলে আমরা এখানে যখন 3টা পেয়েছিলাম তখন উপসেট কয়টা পেয়েছিলাম, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা বলতে পারি 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার মানে এইটা কিন্তু উপরে যাচ্ছে পাওয়ার হিসাবে। তাহলে এখানে কি হবে, 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে এটার মান কত হবে, 16, তার মানে এটা উপসেট হবে 16। কিন্তু যদি বলা হয় যে প্রকৃত উপসেটের সংখ্যা কয়টি হবে, প্রকৃত উপসেট, প্রকৃত হলে এই প্রথম অংশটা আমাদের সাধারণত কি যাচ্ছে, বাদ যাচ্ছে, তাহলে যখন বাদ যাবে তখন কয়টা হলো, 7, তার মানে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n-1 এটা হচ্ছে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে এখানে কত হবে, 2 টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু 16 - 1, তার মানে কত, 15। তার মানে আমরা সহজ করে বলতে পারি 2 টু দি পাওয়ার n কে যা করে 1 মাইনাস করে দিলেই আমরা সেটা কি পাবো, প্রকৃত উপসেটের সংখ্যা পেয়ে যাব। তাহলে এমসিকিউটা ভুল করি আমরা, অনেকেই জানি যে শুধু ফাঁকা সেটটা বাদ যাবে, নো, ফাঁকা সেট তো সবার উপসেট, তাহলে ফাঁকা সেট তোমার বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরের অংশে এখন দেখো ফাঁকা সেট যদি আমরা লিখি, ফাঁকা সেট, ফাঁকা সেট কি দ্বারা সূচিত করা হবে, ফাঁকা সেট এটা কিন্তু দেখো শূন্য দিয়ে এটা কেটে দিবা, এটা ফাঁকা সেট হয়ে যাবে। আবার এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা ছেড়ে দিতে পারো, এটাও ফাঁকা সেট হবে। তাহলে ফাঁকা সেট হচ্ছে এরকম। এরপরে আসি নিঃচ্ছেদ সেট। কি বলা হচ্ছে, নিঃচ্ছেদ সেট। তা নিঃচ্ছেদ সেটটা কিরকম, যদি আমরা কোনো একটি সেটের মান যদি ইন্টারসেকশন করে রেজাল্ট আসে ফাঁকা সেট অথবা এরকম, তাহলে আমরা এই সেটটাকে বলবো নিঃচ্ছেদ সেট। তার মানে এই দুইটা মানের মধ্যে যদি কখনো মিল না থাকে সেটাকে নিঃচ্ছেদ সেট বলা হবে। নিঃচ্ছেদ সেট মানে কি, ফাঁকা সেট। এবার দেখো যদি এরকম থাকে আর এরকম থাকে, তাই না, যদি এটাতে কোনো এরকম থাকে, দেখো এটা আর থাকতে পারে আর যাই থাক, কিন্তু এইখানে দেখো বিলংস টুটা কাটা যায়নি, তাহলে এই অংশটার মানের পরে যখন বাংলায় আমরা লিখব তখন এই অর্থটা দাঁড়াবে এবং, মানে কমন মান। আর এইটার অঙ্কের যখন আমরা বাংলায় লিখব তখন এইটার মান হবে অথবা। কিন্তু যদি এইখানে এরকম দাঁড়ায় যে এক্সটা কেটে দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, কেটে দেওয়া থাকলে এই মানটার জায়গায় আসবে অথবা, আর এই মানটার জায়গায় আসবে এবং, মানে উল্টা ব্যাপারটা। তার মানে যেখানে এবং ছিল সেখানে এখন অথবা হবে, আর যেখানে অথবা ছিল সেখানে এখন এবং হবে।
এবার আসি ভেন চিত্র। ভেন চিত্র মানে কি হচ্ছে, একটা দেখো আমরা অনেকেই ভ্যান গাড়ি চিনি তাই না, তো ভ্যান গাড়ির এই যে যেটাতে মাল বহন করে নিয়ে যায়, পণ্য নিয়ে যায়, সেটা দেখতে কিন্তু এরকমই তাই না। এখানে আমরা সিট দিয়ে এখানে আমরা ধরে নাও এরকম, তাহলে এই অংশটা আমাদের ভ্যান এর যে অংশ, এখানে চাকা আছে ভিতরে, যাই হোক থাক। এখন কথা হচ্ছে আমি যেটা কথা বোঝাতে চাই তোমাদেরকে, যে এই অংশটাই হচ্ছে ভ্যান। এটা মনে রাখতে পারো যে ভ্যান দেখতে কি আয়তাকার হয়, তাহলে ভ্যান চিত্রটাও হবে আয়তাকার। এবং এই ভ্যান চিত্রের এই জায়গাটায় কিন্তু যে বৃত্তগুলো একে অপরকে ছেদ করবে সেটা হবে ছেদকের যে অংশগুলোকে ভাগ করে দিবে, তাহলে বৃত্তাকার অংশগুলোকে ছেদ করে দিবে এই ভ্যানটাকে। 1 2 3 4 5 6 7 8। আর যদি এখানে দুইটা দেই আমরা, তাহলে 1 2 3 আর কি 4। আর এই ভ্যান চিত্রের এটাকে কিন্তু দেখো সার্বিক সেট আকারে প্রকাশ করা হয়। এই সার্বিক সেটের পুরো মানগুলোই হচ্ছে সার্বিক সেট। এই ফাঁকা জায়গাটি বৃত্তাকার অংশগুলো থেকে কেটে কেটে যে ভাগ করে বের হয়েছে, সেট করেছে, সেগুলাও আমাদের এই সার্বিক সেটেরই অংশ। তাহলে এখানে কয়টি উপাদান? 4টি। এখানে কয়টি? 8টি। তাহলে আমরা কি বলতে পারি না 2 টু দি পাওয়ার n কে এটাও সমর্থন করে? হ্যাঁ, কারণ হচ্ছে বৃত্ত কয়টি? 3টি। তাহলে 2 এর উপর 3 দিলে কত পাওয়া যায়? 8 পাওয়া যায়। আর 2 এর উপর 2 দিলে কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। তাহলে এখন যদি 4টা থাকে তাহলে অবশ্যই বলে ফেলবা যে অবশ্যই ছেদ করলে তাহলে হবে 16টি। তাহলে আমরা ভ্যানের সূত্র শেষ করলাম। জন ভ্যান নামে তিনি একজন গণিতবিদ, তিনি এটি আবিষ্কার করেছেন। এবার আসি পূরক সেট। তো পূরক সেটটা কিভাবে লিখবো আমরা দেখো, এটা কোনো অক্ষরের উপরে যদি কোনাকুনি একটা দাগ থাকে সেটাকে বলে নিবা তোমরা, তাহলে পড়তে হবে এ প্রাইম। প্রাইম মানে হচ্ছে এখানে পূরক সেট। আর এটাকে আরেকটি উপায় লেখা যায়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সেট। এটাকে আমরা বলবো এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানেও কিন্তু কি, কমপ্লিমেন্ট মানেও পূরক সেট। হ্যাঁ, দুইটারই কিন্তু কাজ এক। দেখো কিভাবে, সার্বিক সেট থেকে আগে বাদ যাবে, যে অক্ষরটার উপরে এই চিহ্নগুলো থাকবে সেই অক্ষরটি বসবে। এখন কথা হচ্ছে যে বাদ কেন? আচ্ছা, বাদ সেটটা আবার কেন? বাদ হচ্ছে এই সেটটার নাম বীজগণিত আমাদের সেটের ভাষায় এটাকে বাদ সেট বলা হয়। বাদ যখন এইভাবে অথবা এইভাবে থাকবে, দেখো এখানে বলতে পারি এ বাদ বি অথবা এ বাদ বি, এটাও যা ঠিক এই কথাটাও তা। এখন বাদ মানে কি? প্রাইম থাকলে, কমপ্লিমেন্ট থাকলে আমরা বাদ দিব সার্বিক সেট থেকে। এটা সার্বিক সেটের তো উল্লেখ করেনি, তাহলে আমাদের যেমনটি দেওয়া থাকবে তেমন লিখতে হবে। কিন্তু বি কেয়ারফুল, এই চিহ্নটা কিন্তু ডান থেকে বাম থেকে ডানে নিচে বেঁকে গেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু এই দিকে দিলে কাটা যাবে, এটা তো মানে অবলিক। অবলিক তো আমার সেটের অংশ হতে পারে না। এরপরে কথা হচ্ছে এই বাদ চিহ্ন মানে আমরা কি বুঝাই? মনে করো সার্বিক সেট 1 2 3 আর এ সেট ধরো এ আর 2। এখন খেয়াল রাখবা এই সেটের মধ্যে এই অংশের মধ্যে যেটা কমন গেছে, কমনটাকে কেটে ফেলে দিবি। তাও আবার প্রথম সেট থেকে, পরেরটা দেখার ভ্যালু নেই। তাহলে বাদ গেছে কে? 2 গেছে বাদ। তাহলে 2টাকে যদি আমরা বাদ দেই, তাহলে এখানে এ আছে, বলতে পারো যে অ্যান্সার হবে স্যার 1 3 এ। নো, এটা অ্যান্সার হবে না। কারণ হচ্ছে শুধু যে অংশ থেকে তুমি বাদ দিচ্ছ সেই অংশ থেকেই বাদ যাবে, এই অংশ থেকে তো আমরা বাদ দিচ্ছি না, ঠিক কি না? তাহলে এই অংশ থেকে যদি বাদ না দেই তাহলে এটার নিয়ে আমার কোনো কাজ নেই। যে অংশ থেকে বাদ দিচ্ছি এই অংশের বাদ দিয়ে যেটা থাকবে সেটাই থাকবে। তো এখানে কি হবে তাহলে? 1 2 3 4 ধরলাম, আর বি এর মান ধরলাম 2 3 2 4। তো এখন বাদ গেছে 2 and 4, থাকলো কি 1 and 3। এখন যদি এখান থেকে যদি মিলেও যায় তবু আমরা কিন্তু ওই অংশের কোনো অংশই আর লিখব না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অংশটুকুও ভালোভাবে বুঝতে পেরেছ।
এবার আসি কার্তেশীয় গুণজ সেট। কার্তেশীয় গুণজ কি সেট? কার্তেশীয় গুণজ। তো কার্তেশীয় গুণজ সেটের কি বলছে? কার্তেশীয় নামে একজন গণিতবিদ তিনি আবিষ্কার করেছেন কার্তেশীয় গুণজ। গুণজ মানে কিন্তু গুণ করতে হবে, বাট সেটের গুণটা কিন্তু একটু আলাদা। কিরকম? ধরে নিলাম আমরা এর মান 1 2 3 এন্ড বি এর মান ধরে নিলাম আমরা এ আর বি। এখন সি এর মান ধরে নিলাম আমরা 1 আর 7। কথা হলো এই সেটের সাথে যদি আমরা এ কার্তেশীয় গুণজ বি করে দেই তাহলে হবে 1 2 3 কার্তেশীয় গুণজ বি এর মান হচ্ছে এ বি। তো গুণ করার নিয়ম কি? আমরা একটা সাথে আরেকটা বসা দিব, কিন্তু দেখো এই সেটের উপাদানগুলো কি আকারে আছে? কমা আকারে আছে। তাহলে কি ওইভাবে আমরা গুণ করব না? আমরা যখন এমনিতে গুণ করতাম, দেখো তো এ প্লাস বি এর সাথে যদি আমরা গুণ করতাম সি, তখন আমরা কি করতাম? এ সি প্লাস বি সি লিখতাম। তখন দেখো এখানে কিন্তু সাইন ছিল, বাট এখানে কি কোনো সাইন আছে? না। তাহলে এইটা সেটের কার্তেশীয় গুণজের বেলায় কাজ করতে হবে বাহিরে সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, এবং এটার সাথে এটা কি হয়েছে দেখো তো? পেয়ার হয়েছে। তাহলে এইভাবে তোমরা পেয়ার করে দিবে। কি রকম পেয়ার? 1 এ, তারপর 1 এর সাথে বি, তারপর 2 এর সাথে এ, 2 এর সাথে বি, 3 এর সাথে এ, 3 এর সাথে বি। তার মানে কি শুধু পেয়ার করে সিরিয়াল আকারে বসে দিলেই হবে। এই যে এই তো। তাহলে কার্তেশীয় গুণজে বি কেয়ারফুল, অনেক স্টুডেন্টরা কি করে ভিতরেও সেকেন্ড ব্র্যাকেট দেয়, তখন কিন্তু অঙ্কটা আর হবে না, তোমরা মার্ক 1ও পাবে না, তার মানে 0 পাবে। তাহলে এটা থেকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা সেট সম্পর্কিত যত পরিচিতি আলোচনা আছে সেগুলো আমরা শেষ করলাম। আশা করছি তোমরা ভালো উপলব্ধি করেছো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা আয়ত্ত করো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে অঙ্কগুলো নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।